সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন যে সিনিয়র সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগকে নতুন করে আবার পুনর্বাসন করাতে চাচ্ছেন এবং তাদের প্রমোট করতে চাচ্ছেন। উনি বলেছেন যে উনি প্রয়োজনে শেখ হাসিনা সহ ওনার অন্যান্য সঙ্গী যারা রয়েছেন তাদের উনি সাক্ষাৎকার নেবেন। সেক্ষেত্রে উনি আইনি নিষেধাজ্ঞা যদি ওনার উপর প্রয়োগ হয় সেটাকে তিনি উপেক্ষা করবেন। নোট অফ দ্য পয়েন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই আইনি নিষেধাজ্ঞার উপর উপেক্ষা করে উনি তাদের সাক্ষাৎকার ঠিকই নেবেন। আর ওনার এই উক্তিটাই একটা রাষ্ট্রদ্রোহী উক্তি, আর এই উক্তির জন্য ওনাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট। তো উনি উদাহরণ দিয়েছেন যে সাদ্দাম হোসেন এবং বিন লাদেনের ক্ষেত্রে উনি একটা উদাহরণ দিয়েছেন যে ওনাদেরকে তো সাহসী সাংবাদিক যারা তারা ওনাদের গুহায় গিয়ে ওনাদের সাক্ষাৎকার নিয়েছিলেন, অর্থাৎ নিজেকে উনি সেই সাহসী সাংবাদিক বলে আখ্যায়িত করতে চাচ্ছেন। তো ওনাকে আমার প্রশ্ন যে আপনি কাদের সাথে কাকে তুলনা করছেন? পুরো বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে প্রশ্ন এবং জিজ্ঞাসা আমার যে আওয়ামী হাসিনার ছুড়ে দেওয়া হাড্ডি পেয়ে কত টাকায় আপনি বিক্রি হয়েছেন, এটা সমগ্র জাতি তা জানতে চায়। এই জাতীয় প্রাণীগুলো হচ্ছে আমাদের সমাজের অতি উচ্চ শিক্ষিত স্বার্থলোভী কিছু দালাল। এগুলো স্বার্থের জন্য যত্রতত্র কুকুরের ন্যায় হাড্ডির জ্ঞান সুখে আর সেখানেই মুখ দিতে অভ্যস্ত হয়ে পড়ে। এদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র বলতে কিছু নেই। ওদের চরিত্র একটাই, তারা দালাল, এবং তারা যা করে সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য করে, এর বেশি কিছু নেই। কিন্তু আমার অভিযোগ হচ্ছে উনি এক্ষেত্রে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে যারা যে সকল বীর সৈনিকরা, যে সকল বীর মহানায়করা অংশগ্রহণ করেছিলেন তাদের বক্তব্যকে কেন তিনি ব্যঙ্গ করে কথা বললেন? কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসানের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে আসছিল, আমি বললাম যে হাসনা ওই কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, যে অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জিত আমার কাছে মনে হলো। অথচ তাদের সেই অবদানের ভিডিও ফুটেজগুলোকে উনি দেখিয়েই ওনার রুজি রোজগারের আয় হয়েছিল সেই সময়টাতে। রাতারাতি হিরো হয়ে গিয়েছিলেন, আপনি কিন্তু খুব ভালো করে জানেন সেটা। আজকে ওই সকল ব্যক্তিগুলোকে এভাবে ব্যঙ্গ করে কথা বলে। আপনি একটা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন যে হাসিনার উক্তির সাথে, হাসিনার চিন্তাধারার সাথে মহিউদ্দিন খালেদের চিন্তাধারা একদম সিমিলার রয়েছে। সম্প্রতি হাসিনা, স্বৈরাচার হাসিনা একটা বক্তব্য দিয়েছিলেন যে উনি ওনার এখন পরবর্তী মিশন যেটা, সেটা হচ্ছে উনি বাংলাদেশ থেকে যত রকম ময়লা আবর্জনা আছে তা সাফ করবেন। যত যেখানে মারতে হবে সমস্ত তালিকা দিচ্ছি, সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি, গুনে হিসাব করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করবো না। সাফ করবে এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করবো, পরিষ্কার করবেন। এটাই ওনার হচ্ছে মূল লক্ষ্য এখন বর্তমানে, ইঞ্জিন ক্ষমতা আসতে পারেন এবং ওনাকে নাকি এর জন্য আলা বাঁচিয়ে রেখেছেন। তো যাই হোক, উনি ময়লা আবর্জনা বলতে তাদেরকে বুঝেছেন জুলাই আন্দোলনের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তারা সবাই ওনার কাছে ময়লা আবর্জনা। সেক্ষেত্রে বাংলাদেশে কোনো জনগণ বাদ পড়বে না, কারণ এই জুলাই আন্দোলনের সাথে সর্বস্তরের জনগণ সেখানে সম্পৃক্ত ছিল। তার মানে ময়লা আবর্জনা সাফ করবেন মানে কি সমস্ত ওই জুলাই আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো শেষ করবে নেই, এমনকি সাধারণ জনগণ যারা রাজপথে নেমে এসেছে তাদেরকে উনি সে ময়লা আবর্জনা মনে করে একটা পয়সা করে ফেলবেন। উনি বিগত দিনগুলোতে উনি ক্ষমতায় বসার পর থেকে দীর্ঘ 17 বছর ধরে উনি কী করেছেন, শুধুমাত্র ওনার বাবার হত্যার বিচার করেছেন, অর্থাৎ সব পরিবারের যে গণহত্যা করা হয়েছিল ওনার পরিবারকে, সেটার উনি বিচারের জন্য মিশনে নেমেছিলেন এবং জামাত শিবিরকে চিরতরে বাংলাদেশকে ধ্বংস করবে সে একটা মিশন নেমেছিলেন। ওগুলো উনি সাকসেস হয়েছেন এবং পরবর্তী মিশন এখন ওনার যে সাধারণ জনগণের উপর। তাহলে আমার কথা হলো যে ওনার শুভাকাঙ্ক্ষী তারা কারা রইল প্রকৃতপক্ষে? ওনার রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন বা ওনার অনুসারী যারা রয়েছেন শুধুমাত্র তারাই বাংলাদেশে বেঁচে থাকবেন, তাদেরকে উনি সুরক্ষা দিবেন, আর বাকি সবাইকে তিনি ময়লা আবর্জনা মনে করে শেষ করে ফেলবেন। মহিউদ্দিন খালেদ সাহেব উনিও হলুদ সাংবাদিক, সোজা কথা। যেগুলো অর্থের কাছে বিক্রি হয়ে যাবে, এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো কোনো ব্যক্তিত্ব নাই, এগুলো কোনো চরিত্র নাই, এগুলোর চরিত্র একটাই, এগুলোর নাম একটাই, সেগুলো হচ্ছে দালাল। এই দালাল কত টাকার হাড্ডি পেয়ে বিক্রি হয়েছে আমরা জানি না, ঠিক আছে? তাহলে জাতি জানতে চায় যে আপনি কত টাকার হাড্ডি পেয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে, যে এখন আওয়ামী লীগকে নতুন করে প্রমোট করতে চাচ্ছেন। এগুলো বাঙালি জাতি সব বুঝে, নাটক সব বুঝে। সাহসী সাংবাদিকের নামে আপনি কই সাদ্দাম হোসেন, কই বিন লাদেন, তাদের সাথে তুলনা করতে আপনি শেখ হাসিনাকে। আসলে আপনি কি বলবেন, সমাজের অতি উচ্চশিক্ষিত একজন সাংবাদিক হতে পারেন, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আপনি হচ্ছেন আমাদের সমাজের অতি উচ্চশিক্ষিত একজন বিবেক প্রতিবন্ধী অথবা বিবেকভ্রষ্ট সাংবাদিক, সোজা কথা। যাদের কোনো নীতি আদর্শ বা নীতি নৈতিকতা বলতে কিছু নেই, যাদের কোনো ব্যক্তিগত চরিত্র বলতে কিছু নেই, সোজা কথা। আপনারা ভিউজ বাণিজ্যের জন্য, আপনার অর্থের জন্য
যত্রতত্র কুকুরের ন্যায় মুখ দিতে পছন্দ করেন। শুধুমাত্র হাড্ডির গ্রান যেখানে পান সেখানে আপনারা দৌড়াতে থাকেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র। আপনারা ওই সকল ছোটোখাটো যে হলুদ সাংবাদিক যাদেরকে আমরা বলি না, তাদের চেয়ে অনেক 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 বেশি ভয়ঙ্কর চরিত্র হচ্ছে আপনারা এই জাতির জন্য। কারণ আপনাদেরকে জাতি রীতিমতো স্টার পাবেন, সেলিব্রিটি পাবেন, আর আপনারা সেই পুরো বাঙালি জাতির সেই ইমোশনটাকে পুঁজি করে, তারা যে সম্মানটা দিচ্ছে সম্মানটাকে পুঁজি করে সেই সম্মানে অসৎ ব্যবহার করতে চাচ্ছেন। আপনাকে কেউ ছাড় দিবে না। আপনি যে উক্তিটা করেছেন কিছুদিন আগে একটা কথা বললাম না, যে আপনি যে কোনো আইনি জটিলতা যে আপনার উপর পড়ে সেটাকে আপনি উপেক্ষা করে হলেও আপনি তাদের সাক্ষাৎকার নেবেন এবং তাদেরকে প্রমোট করবেন। ওই একটা উক্তিই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আপনাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট সোজা কথা। এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং ওনার যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে আইন উপদেষ্টা যিনি আছেন, নেতৃত্বে যিনি আছেন, ওনার কাছে অনুরোধ থাকবে ওনার এই কথাগুলোকে আপনি নোট করেন। সে যেই হোক না কেন, দেশের জন্য যেগুলো কালপিট থাকবে, দেশের জন্য যেগুলো দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্বের জন্য যেগুলো হুমকি স্বরূপ হবে, তাদের কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না। তাদেরকে আগে গ্রেপ্তার করুন। অর্থাৎ ঘরের ইঁদুরগুলোকে আগে সাফ করতে হবে, তারপর আপনার বাহিরে চিন্তা করতে হবে। তাহলে দেশ কেবল সুরক্ষিত থাকবে।